ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন পটুয়াখালীর কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু, রাঙ্গাবালী থেকে যোগ দিচ্ছেন কামরুল হাসান এবং বাগেরহাটের মোংলা থেকে এনামুল হক। শুরুতেই যাচ্ছি কলাপাড়ায়। রাজু, এই মুহূর্তে কলাপাড়ার আবহাওয়া কেমন? ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি আপনি এর আগে জানাচ্ছিলেন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে আসার আগ্রহ কেমন দেখছেন উপকূলের মানুষের মধ্যে? ধন্যবাদ শাওন। আশ্রয় কেন্দ্রে মানুষের আগ্রহ বলতে এখন পর্যন্ত যে 175টি আশ্রয় কেন্দ্র কলাপাড়ায় প্রস্তুত করা হয়েছে, তাতে কিন্তু মোট 1253 জন মানুষ আশ্রয় নিয়েছে গতকাল রাতে। এবং এখনকার পরিস্থিতি হচ্ছে, এখনকার আসলে দিনের আলোতে মানুষ আশ্রয় কেন্দ্রে খুব কম আসে উপকূলীয় এলাকার মানুষ। যেটা হচ্ছে এই সতর্কতা সংকেত যদি আরো বাড়ে, সেক্ষেত্রে 8 থেকে 10-এর ভিতর যায়, তাহলে হয়তো মানুষজন উপজেলা প্রশাসনের তদারকিতে মানুষজন আসতে পারে। তবে এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে মানুষ নেই বললেই চলে। আরেকটা বিষয় হচ্ছে প্রস্তুতি। আপনি জানেন যে গতকাল রাতের জোয়ারের পর থেকে কিন্তু পটুয়াখালীর কলাপাড়ায় যে এখানে যে ঘূর্ণিঝড়ের যে মূল ল্যান্ডফল হওয়ার কথা কেউপাড়া, যেটাকে আমরা কেউপাড়া রাডার স্টেশন, তো সেখানে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু আসলে এখানে আপনার থেমে কখনো দমকা হাওয়া, কখনো ভারী বর্ষণ, কখনো গুড়ি বৃষ্টি এবং কখনো শুধু বাতাস বইছে। এবং এটা আসলে যে ঘূর্ণিঝড়ের যে প্রাক লক্ষ্য, সেটা আসলে উপকূলে পরিলক্ষিত হচ্ছে। তবে এখন এই মুহূর্তে কিন্তু সাগর এবং নদীতে ভাটা চলছে এবং ভাটার কারণে কিন্তু আসলে বাতাস এবং বৃষ্টির পরিমাণটা কম। সকালে যে বৃষ্টির চেয়ে ছিল এবং বাতাসের গতিবেগ ছিল, সেই পরিমাণ কিন্তু অনেকটা কমে এসেছে। আর উপজেলা প্রশাসন কিছুক্ষণ আগে আমাদের উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা হয়েছে। তারা বলছেন যে আজকে সকাল থেকেই কিন্তু তারা গ্রাম দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে, যেখানে যে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই এলাকার মানুষজনকে কিন্তু সব শ্রেণীর মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে। এবং সেই হিসাবটি তারা মাথায় রেখে তারা কিন্তু ইতিমধ্যে কাজ করা শুরু করেছে। আমাদের এলাকার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধির সাথে কথা হয়েছে, তারা বলতেছে তারা কিন্তু গ্রাম টু গ্রাম মাইকিং শুরু করেছে এবং ডোর টু ডোর তারা শুরু করেছে মানুষকে সচেতন করার জন্য, তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য। একইভাবে যে সিপিবির কর্মীরাও কিন্তু তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। সকাল থেকে গতকাল রাত থেকে কিন্তু কুয়াকাটায় তারা কার্যক্রম শুরু করেছে। আজকে সকাল থেকে কলাপাড়ার বিভিন্ন এলাকায় তারা কার্যক্রম শুরু করেছে। এবং উপজেলা প্রশাসন যেটা বলেছেন যে দুপুর 12টার পর যে জোয়ার সৃষ্টিটা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু আসলে মুষলধারায় বৃষ্টি এবং বাতাসের গতিবেগ বাড়বে। এবং যেটা হচ্ছে ঝড়ের যে আপনি জানেন যে গতকাল 365 কিলোমিটার দূরে থাকলেও আজকে কিন্তু এই গত 12 ঘন্টায় সেটা কিন্তু আরো 100 কিলোমিটারের বেশি অগ্রসর হয়েছে উপকূলের দিকে। সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই যে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম গুমট ভাব, দমকা হাওয়া, বৃষ্টি অব্যাহত থাকবে। এবং আপনি জানেন যে ঘূর্ণিঝড় যতক্ষণ পর্যন্ত সমুদ্রে থাকবে, ততক্ষণ পর্যন্ত এর শক্তিমাত্রা বৃদ্ধি পাবে এবং যতক্ষণ পর্যন্ত ল্যান্ডফল না হবে, ততক্ষণ পর্যন্ত এর বাতাসের তীব্রতা কমবে না এবং এর যে সংখ্যাটা সেটা কমবে না। তো আবহাওয়াবিদরা যে বিষয়টি বলছেন যে আজকে 12টার পর থেকে সন্ধ্যার ভিতরে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা। তবে সন্ধ্যায় দিকে যদি এটা ল্যান্ডফল করে, সন্ধ্যায় কিন্তু সাগর এবং নদীতে ভাটা থাকবে। সেক্ষেত্রে কিন্তু যে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হয়েছিল, আপনি জানেন যে সেই জলোচ্ছ্বাসের সংখ্যাটা কম। তবে যদি রাত 9টার পর যদি এটা ল্যান্ডফল করে উপকূলের দিকে, সেক্ষেত্রে যে জলোচ্ছ্বাসের সংখ্যাটা তৈরি হয়েছে, সেই সংখ্যাটা হতে পারে। তবে উপকূলীয় যে কলাপাড়া এবং পটুয়াখালী জেলার যে বিভিন্ন বেড়িবাঁধ, সেটা কিন্তু আসলে অনেকটাই অরক্ষিত। আপনি জানেন যে কলাপাড়ার 3 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ অরক্ষিত আছে, যেটা হচ্ছে ভাঙা অবস্থায় আছে, কোনো বাঁধ বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে যদি বড় ধরনের ঘূর্ণিঝড়ের সাথে সাথে যদি জলোচ্ছ্বাস তৈরি হয়, তাহলে কিন্তু কলাপাড়ায় গ্রামের উপরে গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি আছে। তবে উপজেলা প্রশাসন, উপজেলা স্থানীয় যে সংশ্লিষ্ট এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রীর নির্দেশে কিন্তু কলাপাড়া উপজেলা প্রশাসন সকাল থেকে আজকে কার্যক্রম শুরু করেছে এবং বিভিন্ন কার্যক্রম চলছে মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য। শাওন, আপনি খবর রাখতে থাকুন। একটু রাঙ্গাবালীর খবর জেনে আসি। সেখান থেকে যুক্ত হচ্ছেন কামরুল ইসলাম। কামরুল, রাঙ্গাবালীর সার্বিক পরিস্থিতি কেমন সেটি জানাবেন এবং সাগরে জোয়ারের প্রভাবে নদ নদীর পানি কতখানি বাড়লো, আর জেলেরা আজকে মাছ ধরতে বেরিয়েছেন কিনা বা নদীতে গেছেন কিনা সেটিও জানাবেন। জি শাওন, এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া, তবে বৃষ্টি নেই
এবং নদ নদীর পানি আপনি যেমনটি বলছিলেন যে আসলে জোয়ার সেভাবে শুরু হয়নি, কিছুক্ষণ পরই জোয়ার শুরু হবে। আরও একটি প্রশ্ন যেটি করছিলেন যে এই মুহূর্তে সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে মাছ শিকারে, যার ফলে নিষেধাজ্ঞা মেনে চলা জেলেরা ইতিমধ্যেই কিন্তু তীরে অবস্থান করছে। এছাড়া কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে থাকে সেক্ষেত্রে একটি ঝুঁকির সম্মুখীন হতে পারে তারা। পাশাপাশি শাওন আপনাকে বলতে চাই, নদী এবং সাগর বেষ্টিত এই এলাকাটি সবচেয়ে দুর্যোগকালীন সময় ঝুঁকিতে থাকে। বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নেই এবং আশ্রয় কেন্দ্র নেই এমন কয়েকটি এলাকার মানুষ। পাশাপাশি যেখানে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ আছে এমন এলাকা আছে, বিশেষ করে চরমন্তাজের চরান্ডা 4 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ অনেক আগ থেকেই ভাঙা। সে ভাঙা বাদ দিয়ে জোয়ারের পানি যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু সেই লোকালয়গুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। এবং পাশাপাশি চালিতেবনি ইউনিয়নের 3টি পয়েন্টের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ অনেক আগ থেকে খোলা রয়েছে, বিধ্বস্ত অবস্থায় রয়েছে, সেখানকার মানুষও কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে। এবং আরও কয়েকটি এলাকা রয়েছে যেখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নাজুক এবং দুর্বল, যে কোনো মুহূর্তে যদি অধিক জলোচ্ছ্বাস হয় সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে সেই এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এমনটি শঙ্কা করছেন কিন্তু ওই এলাকার মানুষজন। পাশাপাশি শাওন আপনাকে যুক্ত করতে চাই, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। 90টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং খুলে দেওয়া হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য কিন্তু মাইকিং করা হচ্ছে সিপিপির পক্ষ থেকে, তারা যাতে নিরাপদে এসে আশ্রয় নেয়। আবহাওয়ার পরিস্থিতি যদি আপনাকে বলি, আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে গতকাল মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় রিমিল কিন্তু 300 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও এগিয়ে আসে, পরবর্তী বুলেটিনে হয়তো সে তথ্য আপনাদের জানাতে পারবো। তো আবহাওয়া অফিস থেকে আরও বলা হয়েছে যে এই সময় 3 থেকে 5 ফুট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনার কথা বলছে। তবে জোয়ার আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু দুপুর পর্যন্ত জোয়ার প্রবাহিত হবে এইসব এলাকার নদ নদীতে। এবং যেটি শঙ্কা করা হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমেলের যে অগ্রভাগ সেটি কিন্তু দুপুর নাগাদ অতিক্রম করতে পারে এবং এর যে মূল কেন্দ্র সেটি কিন্তু রাতে অতিক্রম করতে পারে, এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। যার কারণে জোয়ারের সময় এটি যদি অতিক্রম করে উপকূল, সেক্ষেত্রে কিন্তু জলোচ্ছ্বাসের সম্ভাবনা একটু বেড়ে যায়। এবং পাশাপাশি আপনাকে বলতে চাই, যেসব অরক্ষিত এলাকার কথা কিছুক্ষণ আগেই বলছিলাম, সে এলাকার মানুষজন কিন্তু এই যে জলোচ্ছ্বাসের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। এবং শাওন আপনাকে আরও একটি বিষয় সংযুক্ত করতে চাই, আপনি জানেন যে 2021 সালের আজকের এই দিনে কিন্তু ইয়াস উপকূলে অতিক্রম করেছে এবং 2009 সালের কিন্তু 25 মে অর্থাৎ গতকাল কিন্তু ঘূর্ণিঝড় আয়লা এই অঞ্চল আঘাত এনেছিল। যার কারণে এই পরপর 2টি ঘূর্ণিঝড় কিন্তু ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা উপকূলবাসীর কিন্তু আছে এবং সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি একটি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে, এমনটি কিন্তু উপকূলবাসীর সঙ্গে কথা বলে আমরা জেনেছি। এবং শাওন আপনাকে বলে রাখি যে কিছুক্ষণ পর পর আসলে বৃষ্টি ঝরছে এবং দমকা বাতাস কিন্তু বইছে। এই মুহূর্তে ভ্যাপসা গরম অনুভব হচ্ছে এবং জেলেদের অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে আবহাওয়া বিরাজমান তাতে কিন্তু গভীর সাগর উত্তাল রয়েছে এবং ফুঁসে উঠেছে। জোয়ারের সঙ্গে সঙ্গে নদ নদীও কিন্তু ফুঁসে উঠতে পারে, এমনটি কিন্তু বলা হচ্ছে। এই যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে সেটি কিন্তু এবং আরো যে তথ্যটি যুক্ত করা প্রয়োজন বলে মনে করছি সেটি হলো, যখন 7 নম্বর বিপদ সংকেত এই মুহূর্তে রয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু প্রশাসনের তৎপরতা থাকার পরেও কিন্তু লোকজন উঠতে আমরা সেভাবে দেখছি না। আমি বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র সকাল থেকে ঘুরেছি, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু কোনো মানুষ কিন্তু ওঠেনি। এর কারণ হিসেবে প্রশাসনও বলছে যে অনেকেই আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করছেন। তবুও যে এলাকায় গুলো অরক্ষিত রয়েছে সেই এলাকার মানুষদের জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার প্রস্তুতি তারা গ্রহণ করেছে এবং তারা বলছেন যে তাদেরকে নিয়ে আসতে সক্ষম হবেন। শাওন, এছাড়া রাঙাবালির পরিস্থিতি যদি আপনাকে বলি, যে প্রতিটি দুর্যোগেই কিন্তু এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে কৃষি এবং মৎস্য পেশার উপর নির্ভরশীল। তবে এই মুহূর্তে কৃষি ফসল আসলে মাঠে সেভাবে নেই, শুধু সবেমাত্র বড় মৌসুম শেষ হয়েছে, ধান উঠে গেছে। আপনি খবর রাখতে থাকুন, আমরা একটু মোংলার পরিস্থিতি জেনে আসি এবং মোংলা থেকে যুক্ত হচ্ছেন এনামুল হক। এনামুল, মোংলায় ঠিক এই সময় আবহাওয়া কেমন দেখছেন এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় বাগেরহাট
এবং মোংলা সহ উপকূলীয় এলাকায় প্রস্তুতি কেমন নেওয়া হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে কিনা এবং মানুষের আগ্রহ কতখানি আশ্রয় কেন্দ্রে যাবার বিষয়ে? গত রাত থেকে কিন্তু ৭ নম্বর বিপদ সংকেত জারি হওয়ার পরে কিন্তু জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ কিন্তু প্রতিনিয়ত এখানে মাইকিং করে যাচ্ছে। তবে এই উপকূল, সুন্দরবন উপকূল এবং মোংলা উপকূলের যে সমস্ত এবং বাগেরহাট সহ মোংলা বন্দরের পার্শ্ববর্তী যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখানকার মানুষ কিন্তু এখনও আশ্রয় কেন্দ্রে যাননি। তবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে যাতে বৃদ্ধ সহ শিশু, নারী যারা রয়েছে তারা যেন আশ্রয় কেন্দ্রে যায়। উপজেলা প্রশাসন কিন্তু 103টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত করে রেখেছে। সেখানকার আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার মজুদ এবং চিকিৎসা সামগ্রী কিন্তু তারা রেখেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর এই মুহূর্তে কিন্তু মোংলার যে আবহাওয়া সেটি সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হলে মাঝখানে কিছুটা সময় বৃষ্টি ছিল না, এরপরে কিন্তু এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি এবং বাতাসের ফলে কিন্তু যে বৈরী যে আবহাওয়া সেটি কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের যে আগমনী যেটা বার্তা সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে, কারণ নদী পাড়ে কিন্তু বাতাস হচ্ছে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মোংলার এই পরিস্থিতিতে কিন্তু মোংলা ইপিজেড যে কারখানাগুলো রয়েছে সেখানকার কারখানা শ্রমিকদের কিন্তু ইতিমধ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু তারা এই যে ঘূর্ণিঝড় রেমাল না যাওয়ার পর্যন্ত, অর্থাৎ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু শ্রমিকরা কাজে যোগদান করবে না। এছাড়া বন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু ইতিমধ্যে বন্দরে তাদের নিজস্ব রেড যে অ্যালার্ট 3 সেটি কিন্তু জারি করেছেন এবং সেটি জারি করার ফলে কিন্তু বন্দরে অবস্থানরত দেশি বিদেশি যে সমস্ত পণ্যবাহী জাহাজ রয়েছে সমস্ত পণ্যবাহী জাহাজ থেকে কিন্তু পণ্য খালাস ওঠানামা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু সেগুলো পণ্য খালাস ওঠানামা বন্ধ থাকবে। আর একটি বিষয়, এখন কিন্তু আপনাকে আমি যদি দেখাই, এখন নদীতে হচ্ছে ভাটা, এই ভাটার পরে কিন্তু জোয়ার শুরু হবে। জোয়ার শুরু হলে কিন্তু সুন্দরবন উপকূল, আপনি জানেন আবহাওয়া অফিসের যে বার্তা রয়েছে সেটি কিন্তু যে সুন্দরবন উপকূলে রেমাল আশ্রে পড়তে পারে। তো সেক্ষেত্রে কিন্তু মোংলা কিন্তু সুন্দরবনের একদম কাছাকাছি জায়গা এবং মোংলার যে জয়মনির ঘোল নামক একটি গ্রাম আছে সেটি কিন্তু একদম আপনার নদীর পাড়ে। আমি সেখানে খোঁজ নিয়েছি, সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আমি কথা বলেছি। তারা কিন্তু সেখানকার মানুষজনকে সতর্ক করছে। স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তারা যেন আশ্রয় কেন্দ্রে যায় এবং আশ্রয় কেন্দ্রে যে আশ্রয় গ্রহণ করে। কিন্তু মানুষের মাঝে কিন্তু এখনও কিন্তু তেমন একটি পরিলক্ষিত হচ্ছে না, যেটি যে ঘূর্ণিঝড় আসলে যে বিপদ বা ঝড়ের যে আশঙ্কা সেটি কিন্তু তেমন একটি পরিলক্ষিত হচ্ছে না। এছাড়া আপনি মোংলা পৌর শহর কিন্তু আমি দেখেছি যে সকাল থেকেই কিন্তু যে সাধারণ মানুষ তাদের কিন্তু চলাফেরা কমে গেছে। হ্যাঁ, এরপরে বন্দর কর্তৃপক্ষের যে সমস্ত নির্দেশনা রয়েছে সেইগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু ইতিমধ্যে যে আপনার জাহাজ, কার্গো, পণ্যবাহী সেগুলো কিন্তু সেগুলোকেও চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আপনি খবর রাখতে থাকুন। আপনাদের 3 জনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যুক্ত হয়েছিলেন কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু, যুক্ত হয়েছিলেন রাঙ্গাবালী থেকে কামরুল হাসান এবং মোংলা থেকে যুক্ত হয়েছিলেন এনামুল হক।